হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, বঙ্গবর্ষায় তোমাদের সকলকে স্বাগত। তো স্টুডেন্ট, আমরা হচ্ছে দ্রবণ বা হচ্ছে সলিউশনের যে চ্যাপ্টার শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারে হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতার উপর হচ্ছে আমাদের বেশ কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা জানবো। ঠিক আছে, তো বেসিক্যালি দ্রাব্যতা কি সেটা আমরা জেনেছিলাম। কোনো তরল পদার্থ হচ্ছে কঠিনের দ্রাব্যতা, তরল পদার্থে গ্যাসের দ্রাব্যতা, এগুলো হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো স্টুডেন্ট ফার্স্টেই আমরা দ্রবণের ক্ষেত্রে দ্রবণের কনসেপ্ট মানে দ্রবণ কাকে বলা হয় তার হচ্ছে যে বেসিক গাণিতিক রূপ সেইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, দেন আমরা অঙ্কটা খুব ইজিলি করে দিতে পারবো। ঠিক আছে, তো দেখো ফার্স্টেই তোমরা তোমাদের খাতায় যদি নোট ডাউন থাকে তো ঠিক আছে, যারা হচ্ছে কন্টিনিউ ক্লাসগুলো করছো তাদের জন্য তো ওকে, কিন্তু যাদের ক্ষেত্রে নেই তারা হচ্ছে একদম ফার্স্টেই একটা কাজ করে রাখতে পারো, সেটা হচ্ছে সমীকরণটাকে লিখে রাখতে পারো। ঠিক আছে, কি কি সমীকরণ লিখবে? একদম ফার্স্টে একদম সিম্পল একটা সমীকরণ, যেখানে হচ্ছে তোমরা লিখবে যে দ্রবণ ওকে ইজ ইকুয়াল টু হচ্ছে দ্রাব্য প্লাস দ্রাবক। ওকে, দ্রাব্য প্লাস দ্রাবক, তাহলে এখানে কি দেখলাম? দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রাব্য প্লাস দ্রাবক। তাহলে দ্রাব্য প্লাস দ্রাবক যখন হচ্ছে একসাথে হচ্ছে আসবে, মিশবে এবং যে সমসত্ব মিশ্রণ বা অসমসত্ব মিশ্রণ তৈরি করবে তাকেই আমরা বলবো কি দ্রবণ। এছাড়া আমরা দেখেছিলাম যে দ্রবণ কত রকমের হয়, সেগুলোতে আজকে আমি যাচ্ছি না, আজকে মেইনলি আমরা অঙ্কতে ফোকাস করবো। তাহলে সেই জন্য আমাদের এই কনসেপ্টটা মনে রাখা দরকার, দ্রবণের মধ্যে মেইনলি কে কে থাকে? দ্রাব্য থাকে আর দ্রাবক থাকে। ঠিক আছে, এইটার জন্যই এটা লিখে দেওয়া। ওকে, তো দেখো এটা হচ্ছে যদি 1 নম্বর হচ্ছে সমীকরণ আমরা লিখি বা 1 নম্বর হচ্ছে সূত্র যদি আমরা লিখি, ঠিক আছে, আমাদের অঙ্কের পার্সপেক্টিভের জন্য বা আমাদের কনসেপ্ট বোঝার জন্য, সেক্ষেত্রে 2 নম্বর যেটা আমাদের অঙ্কে হচ্ছে সব থেকে ভাইটাল আজকে, যেটা হচ্ছে ফর্মুলা বলতে পারো, যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে এবার আমরা দেখবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা বারবার বলছিলাম হচ্ছে দ্রাব্যতা, তাই তো? বেসিক্যালি হচ্ছে দ্রাব্যতা, সেটা হচ্ছে কঠিন পদার্থ হতে পারে, কোনো গ্যাসের হতে পারে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি হচ্ছে দ্রাব্যতা কি। দেখো দ্রাব্যতার হচ্ছে সিম্পল একটা ফর্মুলা আছে, তো আমরা বলতে পারি হচ্ছে, তো দেখো দ্রাব্যতা বেসিক্যালি কি? দ্রাব্যতা হচ্ছে আমাদের দ্রাব্যের ভর। ওকে, দ্রাব্যের মানে একদম ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ দ্রাব্য আছে, তো দ্রাব্যের ভর বাই হচ্ছে আমাদের দ্রাবকের ভর, দ্রাবকের ভর। ওকে, তাহলে এটা আমরা কি দেখলাম? দ্রাব্যের ভর বাই দ্রাবকের ভর ইনটু 100। তো এই একটাই সূত্র আমাদের হচ্ছে কাজ করবে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্রাব্যতার কোনো হচ্ছে একক হয় না, দ্রাব্যতার যে মানটা আমরা পাবো তার কোনো একক হয় না। কেন? কারণ দেখো আমরা হচ্ছে এর আগে যখন ক্লাস হয়েছিল, বা তোমরা যারা হচ্ছে অফলাইনে অন্য জায়গায় ক্লাস করছো তারা একটা কনসেপ্ট আশা করি জানো, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা এই ধরনের যে হচ্ছে রাশিগুলো আমরা পেয়েছিলাম আগে। এখানে যেহেতু দুটি সমজাতীয় রাশির অনুপাত এগুলো, সেই কারণে এদের কোনো একক হয় না। ঠিক আছে, বিকৃতির ক্ষেত্রে আমরা ক্লাস করেছিলাম, বলেছিলাম। তো এখানেও সেম, দ্রাব্যতা বেসিক্যালি আমাদের কি? দ্রাব্যের ভর আর দ্রাবকের ভর, তার দুটোই দেখো ভর আছে, মানে কি দুটো ভর আছে এবং একটা উপরে একটা নিচে, তার মানে কি দুটো সমজাতীয় রাশির হচ্ছে অনুপাত আকারে আছে। তার ফলে কি হবে? এটাও গ্রাম হচ্ছে থাকবে এবং গ্রাম গ্রাম হচ্ছে এককগুলো কেটে যাবে, যে কারণে এখানে কিন্তু যে মানটা আসবে সেটা শুধু জাস্ট একটা ডিজিট আকারেই থাকবে, তার কোনো হচ্ছে একক বসবে না। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। তো এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা হচ্ছে দ্রাব্যতার যে কোনো অঙ্ক করে দিতে পারবো। ঠিক আছে, তো চলো এবার তাহলে কথা কম বলে আমরা একটা অঙ্ক নিয়ে নিই। তো দেখো এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া হয়েছে, কি বলেছে দেখো, যে 298 কেলভিন তাপমাত্রায়। তো এখানে হচ্ছে তাপমাত্রা একটা নির্দিষ্ট বলে দেওয়া থাকে, কারণ কি আমরা হচ্ছে দেখেছিলাম যে সবসময় কোনো হচ্ছে পদার্থ, সেটা কঠিন হোক বা গ্যাস, সেটা যখন তরলের মধ্যে বা দ্রাবকের মধ্যে যখন দ্রবীভূত হয়, সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, তো টেম্পারেচার এখানে অবশ্যই হচ্ছে ডিপেন্ড করে যে টেম্পারেচার কি আছে। ঠিক আছে, টেম্পারেচার উপর অবশ্যই হচ্ছে দ্রাব্যতা নির্ভর করে, তো সেই কারণে হচ্ছে টেম্পারেচার কিন্তু একটা নির্দিষ্ট ফ্যাক্টর। যেখানে আমরা একটা কোয়েশ্চেন বারবার পেয়েছিলাম যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা কথাটি আসে কেন, বা এটা ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি হচ্ছে টেম্পারেচার কিন্তু থাকবে, দ্রাব্যতার যে কটা অঙ্ক পাচ্ছ প্রত্যেকটাতে টেম্পারেচার থাকবে। ঠিক আছে, এটা ভালো করে হচ্ছে মাথায় রাখবে। তো এক্ষেত্রে 298 কেলভিন তাপমাত্রায় 2.5 গ্রাম দ্রাব্য 25 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা কত? তো দেখো দ্রাব্যতার হচ্ছে আমাদের যখন হচ্ছে অঙ্ক করতে হয়, আমাদের দুটো জিনিস জানতে হয়, দ্রাব্যের ভর আর হচ্ছে দ্রাবকের ভর। এখানে দ্রাব্য কোনটা দ্রাবক কোনটা এটা ফার্স্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো ফার্স্টেই আমাদের এখানে হচ্ছে 2.5 গ্রাম কি আছে? দ্রাব্য, এখানে বলেই দিয়েছে, তাহলে তো আর আলাদা করে আইডেন্টিফাই করার দরকার নেই, কারণ এটা যখন দ্রাব্য তাহলে 25 গ্রাম জল যেটা বলেছে সেটা এখানে কি? দ্রাবক। ঠিক আছে, কারণ যেটা মেইনলি বড় হয়, ঠিক আছে, বা যার মধ্যে গুলে যাচ্ছে, সেই যার মধ্যে গুলে যাচ্ছে সেটা হয়ে যায় দ্রাবক। ঠিক আছে, যেটা আমাদের নিচে দেওয়া আছে, তো এক্ষেত্রে আমরা জল বলতে পারি কি? দ্রাবক। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের তাপমাত্রা যেহেতু ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, তাহলে এক্ষেত্রে অঙ্ক আমরা কি করে করবো? সিম্পল, আমরা এখানে বলেছে হচ্ছে 25 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, তাহলে ওই তাপমাত্রায় মানে এই টেম্পারেচারে হচ্ছে দ্রবণটির দ্রাব্যতা কত। তো সিম্পল আমরা দ্রাব্যতার হচ্ছে ফর্মুলা বসাবো। প্রথমে আমরা চাইলে হচ্ছে অ্যান্সার লেখার আগে এইটুখানি একটু লিখে দিতে পারি, যে হচ্ছে দ্রাব্যের ভর, ঠিক আছে, দ্রাব্যের ভর কত? 2.5 গ্রাম এবং জল
ব্র্যাকেটে এটা অবশ্যই দ্রাবক কথাটা লিখে রেখো। ওকে, দ্রাবক জল এর ভর, জলের ভর কত এখানে 25 গ্রাম, ঠিক আছে, 25 গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে লিখে রাখলাম আমরা। এরপরে আমরা নিচে লিখে দেবো অতএব, অতএব কি বলেছে দ্রাব্যতা, যে ওই তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা কত, অতএব 298 কেলভিন তাপমাত্রায়, 298 কেলভিন তাপমাত্রায় কি দ্রাব্যতা, ওকে, দ্রাব্যতা। তো 298 কেলভিন তাপমাত্রায় দ্রাব্যতা, দ্রাব্যতা কত হবে, সিম্পল আমরা ফর্মুলা বসিয়ে দেবো। উপরে কত আছে 2.5 গ্রাম, দ্রাব্যের ভর বলেছে তাহলে এটা হচ্ছে 2.5, 2.5, নিচে কত আছে 25 গ্রাম, জল যেহেতু যেটাকে দ্রাবক বলা হচ্ছে তাহলে নিচে হচ্ছে 25, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100। এবার দেখো এখান থেকে দশমিকটা তুললে নিচে কত বসবে 10 বসবে, ঠিক আছে। তাহলে এটা এবার দেখো 25 25 হচ্ছে কেটে যাচ্ছে, 10 দিয়ে এখানে 100কে কাটলে উপরে আসছে 10, ঠিক আছে। তাহলে উপরে কত পড়ে আছে 10, তাহলে এক্ষেত্রে আমরা 298 কেলভিন তাপমাত্রায় দ্রাব্যতা 10 এটা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যান্সার কি হবে, সিম্পল এক কথায় আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে উত্তরে আমরা কি লিখবো, 298 কেলভিন তাপমাত্রায়, তাপমাত্রায় সবসময় চেষ্টা করবে পূর্ণ বাক্যে উত্তর লেখা, কারণ অনেকে হচ্ছে শর্টে জাস্ট এইটুখানি লিখে দিয়ে চলে যাও, কিন্তু এখানে কি বলেছে সেই অনুযায়ী পুরোটা অ্যান্সার করার চেষ্টা করবে। 298 কেলভিন তাপমাত্রায় 2.5 গ্রাম, 2.5 গ্রাম দ্রাব্য, 25 গ্রাম জলে, জলে দ্রবীভূত হয়ে, দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, যে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, উৎপন্ন করে সেই দ্রবণটির দ্রাব্যতা, সেই দ্রবণের দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতা 10, ঠিক আছে। কোনো একক কিন্তু বসবে না, এটা বারবার বলছি, এটা খেয়াল রাখবে, কোনো একক বসবে না। কারণ কারণ কি, কারণটা কিন্তু হচ্ছে এখানে যেহেতু সমজাতীয় রাশির অনুপাত আকারে থাকছে, দুটোই ভর থাকছে, সেই কারণে এখানে যে অ্যান্সারটা আসে দ্রাব্যতা তার কিন্তু কোনো একক হয় না, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এইভাবে আমরা পুরো অঙ্কগুলো কমপ্লিট করব, ঠিক আছে। তো এটাকে পজ করো, করে তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে। দেন এই ধরনের অঙ্ক যা যা আসবে সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু পুরোটা অ্যান্সার করব, ঠিক আছে। তো স্টুডেন্ট আই হোপ তোমাদের হচ্ছে পুরোটা নোট ডাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। আর নোট ডাউন করছো মানে এটা নয় যে শুধুমাত্র জাস্ট মুখস্থ করে হচ্ছে নোট ডাউন করার মতো এরকম, ব্যাপারটা হচ্ছে বোঝো, বুঝে হচ্ছে তারপরে করো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে এই টপিকের উপর যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।